আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে 10 নম্বর লেকচার। 1 থেকে তোমার 9 পর্যন্ত লেকচার ইউটিউবে প্লেলিস্ট করা আছে। যারা হচ্ছে আমাদের নতুন ক্লাস করতেছে আমাদের, তারা অবশ্যই এই আগের 9টা ক্লাস অবশ্যই করে নিবা, প্লেলিস্ট করা আছে ইউটিউবে। ওকে, প্লেলিস্টে যে চেক করবা পেয়ে যাবা। নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় 4 নম্বর অধ্যায়। ওকে, এখন আমরা গতদিন পড়ছিলাম হচ্ছে কেস 3 পর্যন্ত। ওকে, কেস 3 পর্যন্ত। এখন আমাদের গতদিন একটু ঘ্যাপলা লাগছিল যে কেস 3 আর 4 এর মধ্যে। এখন আমি একটু সমাধান করে দিই। ওকে, কারণ কেস 3 তো সবার কাছে ক্লিয়ার, তাই না? ওটা কিন্তু কোনো সমস্যা নেই, তাই তো? জি ভাইয়া। ওকে, ওখানে আমি একটা জিনিস, শর্তটা এইটা মনে রাখবেন, এইটা বুঝছেন? এইটা দেখবেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এইটা যদি 9 পয়েন্ট, বলেন তো এটা কিভাবে বুঝবো যে কেস 4 নাকি কেস 3? যদি আমার দেখেন যে 9.8 থেকে আপনার এই লিফটের ত্বরণ ধরো 10 দেওয়া আছে, তাহলে বলেন তো কোন কেস হবে? কেস 4 কেস 4 হবে, চোখ বন্ধ করে কেস 4 হবে। আর যদি এরকম দেওয়া থাকতো যে হচ্ছে 10 থেকে এইটা 9 পয়েন্ট, এইটা এখানে 10 না, এখানে হচ্ছে 8 আর এখানে 9.8, তাহলে কোনটা হবে বলেন তো? কোন নাম্বার কেস হবে? কেস 3। ইয়েস, এইটা হচ্ছে তফাৎ। ওকে, তাহলে আপনার সব কিছু সেম টু সেম, শুধু আপনি এখানে এইটা খেয়াল করবেন, এইটা। ওকে, এইটা খেয়াল করলেই হয়ে যাচ্ছে, বাকি সব সূত্র সেম আছে। এবার জাস্ট আপনি হচ্ছে তাহলে তো এখানে এই বসবে নাকি হচ্ছে চেঞ্জ হবে বলুন তো? এখানে এই বসবে, এখানে এই হবে, তারপরে হচ্ছে আপনার সেম টু সেম, সব কিছু সেম টু সেম। কিন্তু 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 আগে যেখানে জি মাইনাস এ লিখছিলাম, সেখানে এ মাইনাস জি হবে। এবার বুঝতে পারছেন কথাটা? কিন্তু ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। এখানে তো আমরা মানে কোশ্চেনটা পড়বো লিফট জি ত্বরণ নিয়ে নিচে যায়, তাই না? না না তো না এর জায়গায় তো না আমরা না জি লিখবো। না না না, আপনি 5 নাম্বার কেসটা দেখে আসেন। 5 নাম্বার দেখায় আপনার, এই যে, এই দেখেন আপনার কাঙ্ক্ষিত যখন লিফটটি জি ত্বরণ নিয়ে নিচে নামছে। ক্লিয়ার এবার? জি ভাইয়া, কিন্তু এখানে দুইটা কেস একই হয়ে গেল না? শুধু মানে এ আর জি এর মানের জন্য দুইটা ইয়েস আলাদা ইয়েস, আলাদা। হ্যাঁ, আপনি ধরতে পারছেন যে এর মানের জন্য, যে এইটা হচ্ছে আমি বুঝাইতে 4 নাম্বার কেসে এইটা বুঝাইছি, আর হচ্ছে আপনার 3 নাম্বার কেসে আমি হচ্ছে জি কে বড় রাখছি, এ কে ছোট রাখছি, জাস্ট এটার জন্য আপনার যাতে কনসেপ্ট এ টু জেড ক্লিয়ার থাকে, এই জন্যই আর কি। এবার দেখেন, ঠিক আছে, শুধু তফাৎ আরেকটা জায়গায় আছে। তফাৎ আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে এই যে লাস্টের সূত্র। লাস্টে দেখেন, আমি লাস্টে দেখাচ্ছি আপনাকে। লাস্টে দেখেন, এখানটায় দেখেন, হা, এখানটায় দেখেন, এই পর্যন্ত তো সেম টু সেম আছে, তাই না? এই পর্যন্ত সেম টু সেম, মানে এই লাইনটার পরে আমি সেম এই পাশ থেকে এইটা নিয়ে আসলাম, তাহলে এই পাশে আসলে প্লাস হয়। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আগের তাই। এইবার পরে আসে কি করলাম, এই জায়গা থেকে মাইনাস কমন নিছি। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, এখানে মাইনাস কমন নিছি, তাহলে মাইনাসটা এখানে হচ্ছে এম এর আগে এবার মাইনাস কমন নিছি, এবার এম কমন নিছি, নিয়ে এ মাইনাস জি কেন হলো বলুন তো? বড় থেকে ছোট মাইনাস, এর মান বড়। ইয়েস, এই যে এখানে এর মান বড়, এই জন্য এ থেকে মাইনাস হয়েছে। প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। ভাইয়া ওই যে মাইনাসটা ওখানে গুণ করে দিলে তো জি মাইনাস এ হয়ে যাবে। কোন মাইনাসটা? ওই যে সামনের মাইনাসটা যেটা এইটা আপনি কমন নিছে, হ্যাঁ, কার সাথে গুণ করতেছেন আপনি? ওই তো ভিতরের গুলার সাথে। কেন? আমি তো কমন নিয়ে বের করলাম, আমি এই লাইন থেকে কমন নিয়ে বের করলাম আমি না। আবার উল্টা ভাগে যাচ্ছি। আপনি আবার উল্টো গেলেন তো আপনার আবার ব্যাকে চলে যাবেন। জি আপনি ভাইয়া। এখান থেকে তো আবার এই উল্টো এদিকে চলে আসবেন, এই জন্য। যাক, সমস্যা নেই। ওকে, তাহলে এইবার ক্ষেত্রে কি হবে? সুতরাং ব্যক্তির পা আর মেঝের এই সংস্পর্শে থাকবে না, মানে ও লিফটের উপরে যে ধাক্কা খাবে। তাহলে আপনি একটা জিনিস বুঝলেন, বলেন তো জেনারেল নলেজ দিয়ে, যে কেন সে লিফটের উপরে যে ধাক্কা খাবে? কারণ নিচের থেকে তো কোনো মানে বল প্রয়োগ করতেছে হ্যাঁ, না। নিচের থেকে মানে কি, আগে আমরা এই যে মাটিতে দাঁড়ায় আছি, কি কারণে? আমাদের জি মানে টেনে রাখছে মাটিতে, বুঝছেন? এই যে অভিকর্ষ ত্বরণ জি, এটা তো আমাদেরকে 9.8 বল দিয়ে টেনে রাখছে। ওকে, কিন্তু কিন্তু যদি এ টানা বন্ধ করে দেয়, তখন আমরা আকাশে উড়ে বেড়াতে পারবো না। জি ভাইয়া। সেইটাই। জি ভাইয়া। তা তখন যখন এই 9.8, এই যে 9.8 এইটা থেকে যখন এইটা হয়ে যাচ্ছে 10, তখন বেশি হয়ে যাচ্ছে না? তখন কি হচ্ছে? তাহলে আপনি হাওয়ায় ভাসবেন, আর হাওয়ায় ভাসা মানে কি? ওই ঠস করে দেয় হচ্ছে আপনি বাড়ি খাবেন হচ্ছে ছাদে। ওকে,
দেখেন মেঝে সংস্পর্শে থাকবে না, অর্থাৎ লিফটের মধ্যে থাকা যে কোনো বস্তু লিফটের ছাদে গিয়ে ধাক্কা খাবে, কারণ লিফটের মধ্যে থাকা সকল বস্তুর সরণ অপেক্ষা লিফটের সরণ বেশি হবে। ওকে, লিফটের সরণটা বেশি হবে, ত্বরণ বেশি মানে সরণ বেশি, এইটাই হচ্ছে কথা, বেশি হবে। ফলস্বরূপ ব্যক্তির মাথা লিফটের ছাদে গিয়ে ধাক্কা খাবে। কত কিছু লিখে দিছি আমি, বুঝবেন না কতক্ষণ, বুঝতে হবেই হবে। ওকে, তাহলে বলেন তো এখানে কি আমি টি নির্ণয় করতে পারবো? কেস 4-এ না ভাইয়া, কেস 4-এ কেন টি নির্ণয় করতে পারবো না বলেন তো? কারণ এখানে তো জি এর কোনো মানে অভিকর্ষ ত্বরণ আমাদের নিচের দিকে টানতেছে না, মান বেশির কারণে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আপনি এটাও করতে পারেন, আবার 2h ডিভাইডেড বাই a মাইনাস a করতে পারেন, 0, তাহলে কি হয়ে যাচ্ছে 0, এজন্য হবে না, মানে হবেই না, টি আর বের করা যাবে না। ঠিক আছে, কারণ আপনি ওই লিফটে ধরেন এইটা হচ্ছে লিফট, এখান থেকে একটা বস্তু ফেলে যাচ্ছেন নিচের দিকে, এইটাই তো আমরা টি নির্ণয় করতেছিলাম, তাই না? যে কত সময় পর বস্তুটা এই মেঝেতে এসে পড়বে। এখন যাই ভিতরে আছে সব উপর দিকে, মানে এই মাথায় এসে বাড়ি খাবে, তাহলে আপনার তো নিচেই আসবে না, সুতরাং টিও বের করা যাবে না, এই হচ্ছে কথা। ওকে, চলেন তাহলে সবাই ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছেন তো? ও ও ও এখানে এখানে একটা কথা বাতিয়ে গেছে, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, সেটা হচ্ছে একে অতি ভারহীনতা বলা হয়। সুপার ওয়েটলেসনেস মানে অতি ভারহীনতা। যদি কোনো জায়গায় পড়েন যে অতি ভারহীনতা বলতে কি বোঝো বা এই, আপনি সুন্দর করে এই কেসের সম A to Z লিখে দিয়ে আসবেন, ফুল নাম্বার পাবেন। ক্লিয়ার? খ নাম্বারে আসতে পারে। ওকে, চলেন তাহলে আমরা 6 নাম্বার কেসের দিকে, 5 নাম্বার কেসের দিকে চলে আসি। এই যে আমাদের লামিয়া যে কেস নিয়ে ঝগড়া করতেছিল কালকে ধরে, সেটা। ওকে, যে কেস 5, যখন লিফটটি জি ত্বরণ নিয়ে নিচে নামছে। এইবার বুঝতে পারছেন বোন যে এইটা জি কে? ভাই। ওকে, জি ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে এইবার এর জায়গায় কি বসাবেন বলেন? জি বসাবো। আর জি এর মানটা কেমন হবে বলেন তো? 0 হবে, এইটা কোন দিকে? ও নিচের দিকে মাইনাস হবে। হ্যাঁ, নিচের দিকে হলে মাইনাস হবে, নিচে বললেই মাইনাস, আমি শেখা দিছিলাম না? এই যে মাইনাস দিছি, এই দেখেন এমজির আগে মাইনাস, এই যে এমজির আগে মাইনাস, এই মাইনাসটা আসছে ওই কারণে। এই যে এফ এর ঠিক বিপরীত দিকে এস, সেহেতু জি হচ্ছে, সেহেতু হচ্ছে এটা ঋণাত্মক ধরবো, মানে মাইনাস জি ধরবো, সেইটাই, বুঝছেন? এই কারণে এই যে এখানে মাইনাস আসছে, এই হচ্ছে কথা। আর তারপরে হচ্ছে এখানে সেম টু সেম, আর কিচ্ছুই চেঞ্জ করা লাগবে না। এই যে আপনারা কালকে যেটা চাচ্ছিলেন আর কি, কালকে যেটা চাচ্ছিলেন যে ভাইয়া এমজি কাটবো, শূন্য হবে, ঠিক আছে? সেই শূন্য, ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী বল এফ এর মান 0, এক্ষেত্রে ব্যক্তিকে নিজে সম্পূর্ণ ভারহীন মনে করবে, ভারহীন মনে করবে। ক্লিয়ার? তাহলে কেস 5-এ শিখলাম যে ভারহীন মনে করবে। কারো কি কোনো কথা আছে? যারা হচ্ছে নতুন জয়েন করতেছো, মানে নতুন আজকে ক্লাস করতেছো, তারা অবশ্যই গত ক্লাসগুলো দেখে আসবা, তাহলে এইগুলো পান্তাভাত লাগবে তোমাদের কাছে। এখন অবশ্যই কঠিন লাগতেছে, কারণ আমি আগের ক্লাসে বুঝাই আসছি, এই জন্য তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবা, তাহলে এগুলো আর কোনো কিচ্ছুই মনে হবে না। ওকে ওকে, ভাই আমার একটা কোশ্চেন, হ্যাঁ দেখেন তো অনেকে জয়েন করবে, ওদের একটু জয়েন করে নেন তো। কোন জায়গায়? আমি হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, হোয়াটসঅ্যাপে কোন গ্রুপে লিংক দিছো? ওই যে আমাদের যেটা আছে না এসএসসি 26-এর ওইটাতে। না, ও পাবলিক গ্রুপে তো আমি এখন লিংক দিই না ভাইয়া, আমি হচ্ছে ওই যে আমাদের ওটা আজকে যেন ওরা হচ্ছে আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করছে যে ওরা ক্লাস করবে। ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, ওরা জয়েন করতে বলো, আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে জি এখানে। বলো। ব্যক্তি তাহলে কোন অবস্থায় থাকবে? কারণ উপরেও তো যাবে না, আবার নিচেও থাকবে না, ভারহীন, ভেসে থাকবে। মাঝামাঝি অবস্থায়। হ্যাঁ, যদি তাই বলেন তাই। ওই যে আপনার ইসে এই যে ভারহীন কোন জায়গায় থাকে জানেন? স্পেস, মানে হচ্ছে মহাশূন্যে। ও ওই যে ওরা উড়ে বেড়ায় ওটা। হ্যাঁ ওইটা, মানে ওরা কি পৃথিবীর বাইরে। হ্যাঁ ওই যে পৃথিবীর বাইরেই ধরেন। এই যে এফ ইকুয়াল টু 0, এই এফ ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি আর একটু বুঝাই, ঠিক আছে? আমরা জানি কি নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল টু এম এ। এবার এটার পরিবর্তে আমরা এম জি লিখতে পারি, ঠিক আছে? এইবার বলেন তো কি জিনিস করলে এখানে হচ্ছে এফ এর মান 0 হবে? হয় M0 না হলে G0, কিন্তু আমরা M G0 কোনো করলাম, 0 হয় না, ইয়েস তাই G0। G0 করে দিলাম। তাহলে এবার বুঝতে পারছেন যেখানে জি নাই সেখানে কি হবে? ভারহীন মনে হবে, মানে ওজন নাই। 100 কেজির
হচ্ছে আমাদের ফারিয়াকেও যদি আমরা নিয়ে যাই তাহলে মনে হবে যে সে পান্তা ভাত। ওকে, একদম উড়ে বেড়াবে, পাংখা গজাবে তার। ওকে, আর পরে যখন ইন্টারমিডিয়েট শেষ করবে ধপ করে পড়ে যাবে, শেষ। ওকে, আজকে ইভা আসেনি রে, ওর নিয়ে উদাহরণগুলো দিতাম। এবার কারেন্ট চলে গেছে। ওরা আমি বলছি যে নেট কিনে রাখতে। ওকে, তাহলে এবার 6 নম্বর লেকচার দেখেন। যখন লিফটটি স্থির বা সমবেগে উঠানামা করে, এতক্ষণ তো এ উঠতেছে, এ নামতেছে, জি উঠতেছে, সরি এটা উপর দিকে যাবে, জি উঠতেছে, জি নামতেছে, এই দিয়ে 5টা কেস শেষ করলাম। ওকে, 5টা কেস, এই দুইটা জিনিস নিয়ে 5টা কেস গেল, তাই না? এখন আসলাম 6 নাম্বার কেসে, অ্যান্ড লাস্ট কেস। তা হচ্ছে যে আপনার যখন লিফটটা হচ্ছে কি অবস্থায়, স্থির অবস্থা বা সমবেগে উঠানামা করে। ওকে, যখন লিফটটা স্থির বা সমবেগে উঠানামা করে তখন কি হবে দেখেন। স্থির বা সমবেগের ক্ষেত্রে সূত্র কি বলেন? এস ইকুয়াল টু ভি টি। এই সূত্রের মধ্যে কি নাই বলেন তো? আদিবেগ নাই আর ত্বরণ আরে নাই। আল্লাহ রে, হ্যাঁ যাই হোক ও বুঝতে। এখন ত্বরণটা শূন্য এই সূত্রে, মানে সমবেগের কথা শুনলেই তো আমরা মনে করি ওই যে বাঘ আর হরিণের অঙ্ক করছেন না এসএসসিতে, তো ওই সময় হচ্ছে এইটার কথা থাকতো যে এস ইকুয়াল টু ভিটি, মানে হতো ত্বরণ শূন্য ওখানে, বুঝছেন? তাহলে ত্বরণ শূন্য। এখন জি ভাই। উপরে উঠুক বা নিচে নামুক যাই হোক না কেন, ত্বরণ ইকুয়াল টু শূন্য। এইটুক ক্লিয়ার সবার? জি ভাইয়া। আর এটুক তো সেম, এটুক তো কোনো মানে মামা বাড়ির আবদার, এগুলো কিছুই চেঞ্জ হয় না। ওকে, প্রত্যেকটা জিনিসেরই সেম। ওকে, এখন আমরা তাহলে নিচের দিকে তাকাই যে কি কি ভিন্ন আছে দেখি একটু। ওকে, ভাইয়া দেখা যাচ্ছে না। বের হয়ে যে আবার আসো, তাহলে তোমার একটু নেট সমস্যা হয়তো এই জন্য। ওকে, এবার দেখো এফ এর অভিমুখে ধনাত্মক ধরেছি, কারণ কি এফ উপরের দিকে, এই যে এফ উপরের দিকে এই জন্য ধনাত্মক ধরেছি। এফ এর ঠিক বিপরীত দিকে এমজি, সেহেতু এ থেকে ঋণাত্মক ধরেছি, স্বাভাবিক। এবং ত্বরণ হচ্ছে শূন্য, ত্বরণ হচ্ছে অবশ্যই শূন্য। ওকে, দেখো তাহলে এখানে তো আমি লিফটে ত্বরণ এ ধরেছি, তাই না? এই যে এ ইকুয়াল টু শূন্য। এখন দেখো এফ ইকুয়াল টু এম এ, এখন এই যে এর মানটা কি বসাবো বলো তো? শূন্য। এই যে এর মান শূন্য বসালে শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে। এইবার এই পাশের মাইনাস জি এই পাশে আসলে কি হবে? কলো প্লাস হয়ে যাবে। প্লাস এমজি। তাহলে ব্যক্তির ওপর ঊর্ধ্বমুখী লম্ব বল এফ এর মান এম জি এর সমান, মানে এফ ইকুয়াল টু এম জি বা এম এ, বা আমি এম জি লিখতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া, নিউটনের দ্বিতীয় সূত্রটাই হ্যাঁ হবে। হ্যাঁ, ওইটাই আপনি যেভাবে মনে রাখতে পারেন। তাহলে ব্যক্তিটি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকলে যে ওজন অনুভব করবে, সাধারণভাবে এখন ঠিক সেই ওজনটাই সে অনুভব করবে, অর্থাৎ ওজনের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওজনের কোনো পরিবর্তন হবে না মানে কি? ও এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে শুরু করছিলাম, লাস্টে এসেও সেই সূত্রে থাকতেছে। তাহলে ওজনের কি কোনো পরিবর্তন হচ্ছে? বা বলই তো পরে করতেছি না। মানে তুমি মাটিতে দাঁড়িয়ে থাকলো, এই যে এখন তুমি দাঁড়াও, এই সবগুলো দাঁড়াও, যেগুলো ক্লাসে আসো সবগুলো দাঁড়াও, বসে থাকলে দাঁড়াই। দাঁড়াইছি ভাইয়া। ওকে, তাহলে এইবার তুমি যে বল অনুভব করতেছো, মানে দাঁড়ায় আসো, জাস্ট সিম্পল ভাবে কোনো বল কি অনুভব করতেছো? না না। তাহলে এই যে একটা নিচ থেকে আসতেছে বল। হাই আল্লাহ রে, যাই হোক এখন মানে আপনি দেখেন আপনার উপর, আপনার মেঝে, আপনার পাততলায় কি আপনার আপনার মানে আপনার মাঝ বরাবর, আপনার শরীরের মাঝ বরাবর থেকে নিচের দিকে কি কাজ করতেছে বলেন তো? এমজি, অভিকর্ষজ ত্বরণ। এমজি ওজন কাজ করতেছে, ভর কেন্দ্র থেকে ওজন কাজ করে, আমি কালকে শিখাইছিলাম না? আর উপরের দিকে আপনার জি ভাইয়া। আপনার বডির উপরের দিকে কি কাজ করতেছে? এফ। ঊর্ধ্বমুখী তাহলে- বল। তাহলে এই দুইটা নিশ্চয় সমান, এমজি, জি তাই ভাইয়া। না? এইটা মানে আপনি সিম্পল ভাবে যখন দাঁড়ায় থাকেন তখন যে বলটা অনুভব করেন সেইটাই হচ্ছে, যদি একটা লিফট সমবেগে উপরে উঠানামা করে তাহলে সেইটা অনুভব করবেন। ক্লিয়ার? মানে আপনি সিম্পল জি মাটিতে, ভাইয়া, কালকে যে আমাদের শর্তগুলা ধরছিলেন ওইটাই। হ্যাঁ ওইটা, যে আপনি জাস্ট এই যদি সমবেগের কথা বলে, মানে আপনি মাটিতে দাঁড়ায় থাকলে যা ঘটবে ওই লিফটের মধ্যেও তাই ঘটবে, আর কিছু পরিবর্তন হবে না। মানে আপনি মাটিতে দাঁড়ায় আছেন নাকি লিফটে দাঁড়ায় আছেন আপনি বুঝতেও পারবেন না, এই হচ্ছে কথা। ক্রিস্টাল ক্লিয়ার সবার? এই 6টা কেস কি কোনো সমস্যা হবে? না ভাইয়া। তাহলে এখন উচ্চতা তো অবশ্যই আছে। তা আপনি মাটি থেকে দাঁড়ায় আছেন, এই দাঁড়ায় একটা কলম ফেলে দেন তো, একটা কলম ফেলে দেন। ফেলছি। হ্যাঁ, এটা কোন দিকে পড়ছে? মাটির দিকে নাকি আকাশের দিকে চলে গেছেন? দেখেন আকাশে চলে গেল, ধরেন ধরেন ধরেন, মাটির দিকে। মাটির দিকে।
তাহলে আপনি ওই লিফটের মধ্যেও যদি সমগ্রের কথা উল্লেখ থাকে তাহলে আপনি ওই লিফটের মধ্যেও ওই যদি ফেলে দেন কলমটা তাহলে অবশ্যই নিচের দিকে পড়বে। আর যদি নিচের দিকে পড়ে তাহলে অবশ্যই টি নির্ণয় করা যাবে। তাহলে টি নির্ণয় সূত্রটা কি? যেহেতু আপনি দেখেন জাস্ট মাটিতে দাঁড়ায় আছেন, একটা বস্তু এখান থেকে আপনি এই মাটি বরাবর ছুড়ে যাচ্ছেন, এই অবস্থান আছে, বি অবস্থানে, তাহলে এখান থেকে যদি মানে ফেলে দেন আর এখানে আসে, তাহলে এবার আপনি জানেন না যে টি নির্ণয় কি করে করতে হয়? equal root 2h by g. হ্যাঁ, এইটা হচ্ছে √2h ডিভাইডেড বাই জি। কারণ কি, এই যে এই বস্তুটারে টানতেছে কেটা? এই বস্তুটারে নিচের দিকে টানতেছে কে? জি না? 9.8। g. হ্যাঁ, এবার অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমানরা আমাকে এইটা প্রশ্ন করবে যে ভাইয়া টি ইকুয়াল টু আমরা পড়ে আসছি 2h ডিভাইডেড বাই জি মাইনাস এ বা প্লাস এ, যেটাই ধরি না কেন, যেটাই এখানে ধরলাম। তো এর মান 0, হ্যাঁ, তাই এবার এ হবে না। হ্যাঁ এইবার হ্যাঁ আপনি যদি এইটা দেন তাহলে হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে 0। তাহলে যা তা তাই আসতেছে, আপনি যেটাই বলেন না কেন। ঠিক আছে, বুঝতে পারছেন? স্পিকার অফ রাখো। স্পিকার অফ আছে, ওকে, অফ রাখার সময়। ওকে, সবার ক্রিস্টাল ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আগের দিকে আগাই। যারা নতুন তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবা, তাহলে আর কিছু মনে হবে না, পুরো পান্তাবাদ। এই দেখো, এত মানে 2 দিন ধরে বা 3 দিন ধরে যে যা বুঝালাম, মানে 2 দিন ধরে যা বুঝালাম এইটুকুর মধ্যেই তাই আছে। আমি পারতাম না তোমাকে এইটুক দিয়ে শেষ করে দিতে, এইটুক দিয়ে, মানে একেবারে সামারি। এই যে সামারি অফ এলিভেটর ম্যাথ। এই এলিভেটর মানে কি বলো তো? ও বাবা, সব যে বুদ্ধিমতী সব, আরে বুদ্ধিমান। ওকে, তাহলে সামারি অফ এলিভেটর ম্যাথ। তাহলে দেখো কেস 1-এ কি বলছিলাম, মানে একদম আমি সামারি দেখতে পাচ্ছি। মানে তুমি যখন পরীক্ষার আগের দিন রিভিশন দিবা তখন কি তোমার ওই সবগুলো দেখার দরকার আছে, নাকি তুমি এই 5 লাইন দেখলেই বা 6 লাইন দেখলেই হচ্ছে বলো তো? 5 লাইন 6 লাইন দিতেই হ্যাঁ, এই 5 থেকে 6 লাইন দেখলেই হচ্ছে। আমার বইটা এইভাবেই ডিজাইন করা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট এইভাবে ডিজাইন করা। তোমরা এখনো বুঝতে পারতেছো না যে তুমি কার কাছে পড়তেছো আর কি জিনিস পাচ্ছ। জাস্ট সময় যাইতে দাও, সময়ের কাজ সময়ের করতে দাও, আর তোমরা তোমাদের কাজটা করতে থাকো। বাদ বাকি দায়িত্ব আমার। ওকে, রেজাল্ট হবে না কতক্ষণ সেটা আমার দায়িত্ব। ওকে, দেখো ঠিক আছে। তাহলে কেস 1-এ কি হচ্ছিল, যখন লিফটটি, মানে একদম সামারি করে দিচ্ছি আমি, যখন লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে উঠছিল, তাই না? এইবার তখন এফ এর সূত্র কি ছিল? তখন এফ ইকুয়াল টু ডাব্লিউ কেন দিছি বলুন তো? মানে আপনাকে দুইটা কাজ বলতে পারে, যে কাজ কত সেটাও বলতে পারে। মানে কাজ যদি বলে তাও সেম জিনিস, যদি বল বলে সেটাও সেম জিনিস। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে, বা ওজন কত বলতে পারে, ওজন কত বললেও সেম জিনিস, আর এফ বললেও সেম জিনিস। মানে আপনি তো সূত্র শিখেছেন একটা, আপনি এটা মনে করবেন যে আপনার যখন মনে আসবে না যে কোন সূত্র বা কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে, আপনি চোখ বন্ধ করে ভাববেন যে আসলে এই জিনিস, এই কেস 1 বা কেস 2 আগে তো নির্দেশ করতে হবে যে কেস 1 নাকি, এই যে আপনি এইটুকু উদ্দীপকে দেওয়া থাকবে, তাহলে এইটা দেখে বুঝতে পারতেছেন কেস 1 না কেস 2। এই জন্য তো আমি কেস মুখস্থ করতে বলেছি। এখন করার পরে আপনি তো বুঝে ফেলাইছেন, তাহলে কেস 1-এর সূত্র আছে 4টা। ওকে, 4টা, সাপোজ 4টা, সেই 4টা আপনি খাতায় লিখে ফেলবেন যে এই 4টা আছে। এখন সেই 4টার মধ্যে একটা হবে, তাহলে এফ বা ডাব্লিউ যেটাই নির্ণয় করতে বলুক না কেন আমরা করে দিয়ে আসবো, সমস্যা কি? ওকে, যেটাই নির্ণয় করতে বলুক, ওজন বলুক, কাজ বলুক বা এফ বলুক, যেটাই বলুক না কেন, এই সূত্র এম ইন্টু জি প্লাস এ। তখন কি হবে? নিজেকে ভারী মনে হবে। ওকে, তখন নিজেকে ভারী মনে হবে। ক্লিয়ার? কেস 1-এ ভারী মনে হবে। কেস 2-তে যখন লিফটটি জি ত্বরণ নিয়ে নিচে উপরে উঠছে তখন কি হবে? এফ ইকুয়াল টু ডাব্লিউ সমান 2mg। তাহলে ওজন কি হবে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, গেল। তারপরে কেস 3-তে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে, এই যে দেখো একবার এ ত্বরণে উপরে উঠছে, তারপরে জি ত্বরণে নামছে, আবার এ ত্বরণের নিচে নামছে, আবার জি ত্বরণ এখানে হচ্ছে এই যে কেস 4, দেখছো কেস 4, এ ত্বরণ নিয়ে নিচে নামছে। এইটা আর এইটা সেম না, একটা আর একটা সাব কেস, বুঝতে পারছো? জি ভাইয়া, শুধু মান এলোমেলো, মানে এই পাশে এই যে শুধু এইটা, এই দুইটা শর্ত হালকা মনে হবে। এই দেখো কেস 3-তে কি হচ্ছে, কেস 3-তে হচ্ছে মাইনাস এইটা হচ্ছে, আর এখানে হচ্ছে হালকা মনে হবে। আর এখানে শর্তটা অবশ্যই দেখবা যে হচ্ছে জি এর মানটা বড়। আর কেস 4-এ লিফট যখন এ ত্বরণ নিয়ে নিচে নামছে তখন হচ্ছে, এই যারা নতুন তারা কিন্তু বুঝতে পারতেছো না, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, কারণ তোমরা 10 নম্বর লেকচার চলতেছে। ওকে, তোমরা 1 থেকে 9 পর্যন্ত লেকচারটা দেখে আসবা,
তারপরে তোমার কাছে এগুলো পান্তা ভাত মনে হবে, আমি তোমাকে ওয়াদা করছি। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবা, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। কোনো লজ্জা করবা না যে আমি পারতেছি না, আমি ভাইয়ের কাছে কিভাবে শুনবো, এরকম কোনো লজ্জা নাই। তুমি পারো না বলে আমার কাছে আসছো পড়তে, তাই না? ওকে, দেখো তাহলে হচ্ছে আমার কেস 3 গেল, 4 গেল। এটা রাখবা যে এই যে শুধু ভাইয়া 5 নাম্বার কেসে কি মানে এরকম শর্ত দেয়া যায় না যে 3 আর 4 যেভাবে শর্ত আছে? না, হ্যাঁ এখানে দেওয়া যায় a = 0, a = 0 এটা দেওয়া যায় শর্তটা, আপনি যদি দিতে চান, একান্তই দিতে চান। মানে এখান থেকে হয় এ ছোট হচ্ছিল, নয়তো এ বড় হচ্ছিল, তাই না? ঠিক আছে, আপনি এইভাবে দিতে পারেন। ঠিক আছে, আমি ও যেহেতু বলেছে, সুন্দর একটা প্রশ্ন করেছে, আমি দিই, চলো। তাহলে এইটার কি এ কি হবে? ছোট্ট ছোট হচ্ছে। এইটার কি হচ্ছে? এ বড় হচ্ছে। আর 5 নাম্বার কেসে এ 0 হচ্ছে। ক্লিয়ার? সবাই জি ভাইয়া। সবাই স্ক্রিনশট তুলে নেন, যখন পড়বেন তখন অবশ্যই এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, তুলছেন? ওকে, ভাইয়া তাহলে ভারহীন মনে করবেন। আর ভারহীন মানে কি বলেন তো? আমি শিখালাম একটু আগে। মহাশূন্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওকে, তাহলে আর মহাশূন্যে মানে পানি খাওয়া কি কঠিন জানেন? আপনি যদি পানি খান তাও সেটা উপর দিকে চলে আসবে। পানিও ভাসবে। হ্যাঁ, সব কিছু, এভরিথিং। মানে সেখানে তো জি কাজ করবে না, জির কোনো কাজ নেই। মানে আপনার সব কিছু ভাসবে, আপনার সে যত 1000 টন হোক ওজন, কোনো সমস্যা নেই, সে ভাসবেই ভাসবে। ওকে, তাহলে ওই অ্যাস্ট্রোনটসরা কিভাবে পানি খায়? ওরা পানি জাস্ট পেটের মধ্যে যায়, আর কিছু না। বেঁচে থাকে এখান ওটা কি থেকে। মুখ থেকে বের হয়ে চলে আসে না? না না না, আমাদের মুখ থেকে বের হয়ে আসতো আসতো, কিন্তু ঠিক আছে, আপনি যদি উল্টো হন তাও তো আপনার বের হয়ে আসার কথা ছিল। উল্টো হলে কি বের হয়ে আসে? উল্টো হয়ে হা করে থাকেন তো বের হয়ে আসে কিনা? জীবনে আসবে না। না ভাই, কারণ বলতে না তো। কারণ আপনার আমার এই গলায় একটা বাল্ব আছে, এই যে কথা বলতেছি না, বাল্বটা খুলে যাচ্ছে। ঠিক আছে, গলার নিচ বরাবর পাকস্থলীর উপরে বাল্ব আছে, এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। যখন পাকস্থলীর শোষণতন্ত্র অধ্যায় পড়বেন, ওই শোষণের ওই হাবিজাবি পড়বেন বায়োলজিতে, এগুলো আমার দিয়ে একদম ভালো লাগে না। ঠিক আছে, মুখস্থ করা একদম বাজে মনে হয়। এই হাবিজাবি যখন পড়বেন তখন দেখবেন যে ওখানে আছে যে পাকস্থলীর উপরে কি জিনিস আছে, পাকস্থলীর 2টা বাঁক আছে। ঠিক আছে, বড় বাঁক আর ছোট বাঁক বলা হয়। পাকস্থলী আঁকাতে পারবো? দাঁড়ান তো একটু আঁকা দেখি। এস, এইভাবে আঁকা। ধর কি আঁকলাম, আম হয়ে গেছে, যাই হোক, দূর হবেন না। ওইভাবে পাকস্থলী আঁকে। ধরো এইটা সাপোজ ধরো একটা পাকস্থলী। ঠিক আছে, আরে আল্লাহ, দাঁড়াও, এই হচ্ছে একটা পাকস্থলী। তোমাদের বায়োলজি ক্লাস আমার নেওয়া উচিত। ওকে, এই হচ্ছে একটা জি পাকস্থলী। ভাইয়া, নিয়ে হ্যাঁ নিতেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ওই যে দেখো, যে তোমার এই যে এই বাঁকটা তোমার বড় না, বড় একটা বাঁক, বাট এই বাঁকটা একটু ছোট না, তাহলে এটা ছোট বাঁক। ওকে, এখান থেকে প্রশ্ন একটা এমসিকিউ আসেই আসে। জি ভাইয়া, বাঘ। হ্যাঁ, আরে মোড় 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 বাঁক, বয়াকার। ও আচ্ছা, আমি টাইগার ভাবছি। না রে আল্লাহ রে, হয়েছে। ওকে, তাহলে গেল আমার। দেখেন, এত লেকচার আপনাকে সামারি করে দিলাম। এইটার মানে হচ্ছে শর্ট নোট। এইটাকে আমরা বলি শর্ট নোট। এই যে এত বড় বড় যে 6টা কেস আছে, সবগুলোকে কম্প্রেসড করে আমি এই যে 6 লাইনে লিখে দিছি না? জি ভাইয়া। হ্যাঁ, এইটার নাম হচ্ছে শর্ট নোট। ওকে, এগুলো প্রত্যেকটা টপিকেই আপনার হচ্ছে বইতে দেওয়া আছে। ওকে, যারা বইটা নতুন তারা তো জানো না যে আমি যেটা লেকচার উপর এটা নিজে লেকচার নিচ্ছি, এটা হচ্ছে আমার বই। তোমরা চাইলে অর্ডার করতে পারো, মানে যদি চাও, আর না চাইলে দরকার নেই ভাই, তোমাদের ইচ্ছা, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে। ওকে, এইবার আরেকটা মজার টপিকে ঢুকতেছি আমরা। আজকে নতুন টপিক শুরু করব। ওকে, দেখো, যে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ওয়েট, ওকে, কেন্দ্রমুখী বল এক জিনিস, কেন্দ্র বিমুখী বল আর এক জিনিস। ঠিক আছে, দেখো, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, দুইটা দেখে কি বুঝতে পারতেছো বলো তো? আমারে বুঝাও তো একজন। একটা মাটির দিকে বল প্রয়োগ করতেছে, আরেকটা আকাশের দিকে বল প্রয়োগ করতেছে। ও যেটা বলছে 70% সত্য। কেউ আরেকটু আরেকটু আরেকটু। একটা জি দ্বারা আকর্ষিত হবে, একটা জি দ্বারা বিকর্ষিত হবে। ও যা বললো ওইটারে মডিফাই করে বলেছে এটা। ওকে, আর কেউ? আর কেউ? সামবাড়ি কেউ পারবেন? ঠিক আছে, আমি বলি কেন্দ্রমুখী
এই কথাটা মানে কি? বল ফল নিচের দিকে বলি একটা হচ্ছে কেন্দ্রের দিকে হচ্ছে চলে যাইতে হবে বলটা, আর একটা হ্যাঁ হচ্ছে সাপোজ দোলনাতে বা নাগরদোলে যখন উঠি হ্যাঁ বাইরের দিকে ইয়েস যেতে ইয়েস, হবে, এটা এইটা পারফেক্ট অ্যান্সার, এইটা পারফেক্ট অ্যান্সার। একটা হচ্ছে কেন্দ্র দিকে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই যে একটা বৃত্ত, একটা বৃত্ত, ঠিক আছে, এখানে একটা বল আছে। এখন আপনি ওই যে সুতায় বেঁধে, এইটা আপনার পড়ছেন না, আপনাদের এসএসসিতে ছিল যে সুতায় বেঁধে একটা বল ঘোরাচ্ছেন। এইবার ওইটা বাইরের দিকে যে বলটা ক্রিয়া করতেছে, ঠিক আছে, ওইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, মানে কেন্দ্রের বাইরের দিকে। আর কেন্দ্রের দিকে ওই সুতাটা যে বলে আপনাকে ধরে ঘোরাচ্ছেন, ওইটা কি কেন্দ্রমুখী বল না কেন্দ্রের দিকে টানতেছে ওটা? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে কি ভাইয়া? ওকে, ঠিক আছে, আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলটা পড়বো। এইটা কোনো কনসেপ্টে আসে না বা কোনো কিছুই আসে না, বাট তারপরে আমরা একটু পড়বো, কারণ আছে। এইটা আমার পরের টপিক যেটা পড়াবো ওইটাই কাজে লাগবে। মানে আমি এমনভাবেই বইটা সাজাইছি, একটা টাইপ পড়লে তুমি পরের টাইপটা যেন নিজেই বুঝতে পারো, একবারে কনসেপ্ট ক্লিয়ার করে। ভাইয়া পরের টপিকের নাম কি? পরের টাইপের নাম হচ্ছে সুতার টান, বিভিন্ন অবস্থায় সুতার টান। ওই যে আপনি বাচ্চাকালে এসএসসিতে ছিল রশিদ টান। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি পড়ে আসছিলেন, কিন্তু ওখানে তো আর ম্যাথ করতে দেওয়া ছিল না, জাস্ট একটু হাবিজাবি হয়েছে, মোটা বইতে লেখা ছিল ওই, তাছাড়া কিচ্ছু না। বাট এখন সেটা না অ্যাডভান্স ভাইয়া আসে তো 3 মার্কের। আরে বাবা, ওখানে বইয়ে যেটা আসতো। শিখছেন না, ওখান থেকে সেটা এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। ওখান থেকে শুধু একটা দিকে, হয় উপরে নয়তো নিচেই, এরকম আপনাকে নির্ণয় করতে বলবে। বাট এখন যেটা শিখবেন সেটা হচ্ছে যে কোনো অবস্থানে শেখায়, তারপরে দেখেন। ওকে, এটাও কিন্তু মানে হিজিবিজি কাজ আছে। ওকে, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এইটা বলা বানান করেন, উচ্চারণ করেন তো, কে পারবে? দেখি, আমি পারছিলাম না, অনেক কষ্ট করে পারছি। হ্যাঁ, আরেকবার বলো, দেখতেছি না ভাইয়া, দেখতেছি না। আরেকবার বলো। সেন্ট্রিপেটাল ফোর্স। হ্যাঁ সেন্ট্রিপেটাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেন্ট্রিপেটাল। এটা আমি এটা সেন্ট্রিফিউগাল উচ্চারণ করতেছিলাম, কিন্তু এইটা হচ্ছে ফিউগাল, আর এটা হচ্ছে সেন্ট্রিপিটাল। ওকে, সেন্ট্রিপেটাল। ওকে, পি উচ্চারণ হবে, পি 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 পি। ওকে, দুইটার ইংলিশ নাম অবশ্যই রাখবেন মনে, কারণ অনেক সময় ইংলিশ চলে আসে, মেডিকেলে বেশি আসে। ওকে, তাহলে এইটা হচ্ছে বৃত্ত, এটা তো বোঝেন তাই না, এটা বৃত্ত। এইবার এই বৃত্তর কেন্দ্র কোনটা? এইটা, এই অবস্থানটা, এই অবস্থানটা হচ্ছে কেন্দ্র। ওকে, এই অবস্থানটা হচ্ছে কেন্দ্র। আর এম ভরের একটা বস্তু, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এইবার কেন্দ্রর দিকে এই বরাবর যে বলটা ক্রিয়া করতেছে, এই বরাবর, সেটা কি অভিকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল? কেন্দ্রমুখীর অপর নাম কি? এই যে অপর নামগুলো কিন্তু এমসিকিউতে আসে। অপর নাম হচ্ছে অভিকেন্দ্র বল। ওকে, এইবার গেল এইটা। আর ওই যে বেগে ঘোরাচ্ছে সেটা হচ্ছে স্পর্শকের, মানে বৃত্তের স্পর্শকের সাথে যে বেগ, সেটা হচ্ছে স্পর্শকীয় বেগ, সেটা হচ্ছে ভি। ওকে, এইটা গেল, ভালো কথা। আর তাহলে এইবার হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সে আসি। এবার বাইরের দিকে, মানে বলটা ছিটকে যাইতে চাবে না, বাইরের দিকে ছুটে যাইতে চাবে না, কিন্তু আপনি তো রশিদে বেঁধে রাখছেন, ওকে ছুটে যেতে পারবে, কিন্তু চাইছে তো। ওইটা হচ্ছে অপকেন্দ্র বল বা কেন্দ্র বিমুখী বল। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর তাহলে এই যে এই বস্তু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলবো আমরা? আর ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে, কনসেপ্ট তাহলে ক্লিয়ার। এইটুকু সব কিছু বুঝতে পারছেন, এই অংশ বুঝতে পারছেন, এই অংশ বুঝতে পারছেন, চিত্রটা বুঝতে পারছেন না? কারো কি কোনো জায়গায় সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া, কিন্তু এই যে বক্সের মধ্যে একটা সূত্র। আমি বুঝাইছি এখনো? ধরো আমাদের লামিয়ার হচ্ছে বিয়ে শাদী রেডি করছে ওর আব্বু আম্মু, এখন ওকে একটা ছেলের ছবি দেখাইছে, এখন ও রাস্তায় আর একটা ছেলের ছবি পাইছে, বলতেছে আম্মু এটা ছবি আমার পছন্দ হয়নি। তোর আম্মু বলতেছে বাপ, তোর জন্য তো আমি এই ছেলে নিয়ে আসিনি, তোর জন্য যেটা নিয়ে আসে সেটা দেখ তুই। ওরা আমি এখন শিখাইনি, ও আগেতে বলে দে ভাইয়া এই বক্সটা আমার পছন্দ হচ্ছে না। আরে বাবা, আমি আগে শিখাই তো, তাই না? এই পর্যন্ত আমি শিখাইছি, একটা জিনিসও আপনার কাছে কঠিন লাগছে? না। ওই তো, তাহলে আমি শেখাই, তারপর দেখেন আপু। ওকে, ঠিক আছে, দেখেন এফসি দ্বারা কি বোঝাচ্ছি? এইটা নয়তো এইটা, ঠিক আছে, বোঝাচ্ছেন? মানে সেন্ট্রিপেটাল হবে, ভাইয়া বুঝবো কিভাবে কোনটা সেটা বুঝাচ্ছে? আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, আরে আগে বুঝাক ভাইয়া, তারপর সেটা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ওইটা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে কিভাবে আপনি ওইটা বাইরের দিকে বল ছুটে যাচ্ছে নাকি কেন্দ্রের দিকে আসতেছে,
বুঝছেন? তখন আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আপনি ওটা কোনটা ধরবেন। আর যেটাই ধরেন না কেন সূত্র একই, বুঝছেন? সূত্র একটাই, আপনি যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই। ওকে, এফসি ইকুয়াল টু এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সূত্র কি একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কিন্তু তারপরেও একটু আনকানকা লাগতেছে, সমস্যা নেই, আমরা একটু পরে সলভ করবো। ওকে, এখানে এম হচ্ছে ছোটাতে এম হচ্ছে ভর, বেগ হচ্ছে ভি, ব্যাসার্ধ হচ্ছে আর, পান্তা ভাত একদম। ওকে, চলো নিচের দিকে যাই, তারপর আমরা একটু দেখি যে বিরিয়ানি ভাত আছে কিনা আমাদের জন্য। আছে আছে, আস্তে আস্তে বিরিয়ানি ভাত আসতেছে, সমস্যা নেই। ওকে ভাই আমার একটা কোশ্চেন আছে, জি বলেন। এটার উত্তর দিয়ে নেন আগে। জি 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 বলেন। আর এর মান কি চেঞ্জ থাকবে না, মানে একটা ভিতরে বৃত্তের ভিতরে ব্যাসার্ধ আরেকটা বাইরের? ঠিক আছে, ও যে প্রশ্ন করেছে ওর স্টাইলে উত্তর দেবো, ঠিক আছে? আমাকে দুইটা আর দেখান প্লিজ, দুইটা আর দেখান আমাকে। ওই যে দুইটা দাগ দেওয়া রাখছে না, এই কারণে এম এর দুই পাশে দুইটা। আর একটাই, ঠিক আছে, আর একটাই, এখানে তো আর একটা বৃত্ত বিবেচনা করি নাই। আরে আর মানে তো হচ্ছে কেন্দ্র থেকে হ্যাঁ পরিধি ভাইয়া, ওর মতো এরকম বাইরে তো আর কোনো পরিধি নাই। মনে হয় যে ঠিক আছে। দুইটা কেন্দ্র থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ফারিয়া অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, আমি আরো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমরা আর কাকে বলি, ব্যাসার্ধ কাকে বলে, আগে এইটা সংজ্ঞা জেনে আসতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, বৃত্তের পরিধি কোনটা, এই যে গোল করে ঘুরতেছে এইটা বৃত্তের পরিধি না, অরবিট? জি ভাইয়া। এইটা, তাহলে এইটা পর্যন্ত যে দূরত্ব সেইটা হচ্ছে আমার কি আর। তাহলে এখন দুইটা বৃত্ত আঁকানো নাই, তাহলে আমরা দুইটা আর ধরবো না, আর জীবনে কোনোদিন থাকবেও না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, না প্রশ্নটা খুব সুন্দর ছিল, প্রশ্নটা ভালো লাগছে, সমস্যা নেই, যদিও একটু পাগল মার্কা প্রশ্ন কিন্তু ভালো হয়েছে। ওকে, এই যে আমরা এই বৃত্তের পথে, এই যে বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল প্রয়োগ করলাম, এই প্রক্রিয়াটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ওয়েট কি বললাম? এই যে আমরা এই বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল প্রয়োগ করলাম, এই প্রতিক্রিয়াটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়াটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কথাটা কি বুঝতে পারছো কেউ? জি ভাইয়া পারছি। যেহেতু রকেট পড়ায় আইছি সুতরাং বুঝারই কথা। ওকে, বলো তো এই যে বলটা আসতেছে এইটার প্রতিক্রিয়া বল কোনটা? ওই তো উপরে যেটা যাচ্ছে হ্যাঁ সেন্ট্রিপেটাল ওইটাই ওটা। ওইটাই, মানে এই দেখো এইটার প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা, মানে তোমার আরো ভালো করে বোঝাই, দাঁড়াও দেখো, এই একটা বল 10 নিউটন, সাপোজ ধরো 10 নিউটন, ওকে, কেন্দ্রের দিকে টানছে, ঠিক বাইরের দিকেও 10 নিউটনে টানবে, ঠিক আছে? এই জন্য ছিঁড়ে যাবে না, সুতোটাকে ছিঁড়বে না। কিন্তু যখনই বাইরে 11 নিউটন বলে টানবে কি হবে বলো তো? ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে। তাহলে এই যে আপনার, আমি এটা বলা যায় যে কেন্দ্র বিমুখী বল সমান সমান কেন্দ্রমুখী বল সমান সমান কেন্দ্র বিমুখী বল, মানে দুইটা সমান। ভাইয়া এটা অনেকটা ওই যে ইলেকট্রন প্রোটনের সম্পর্কের মতো না? হ্যাঁ তাও আপনি বলতে পারেন, আপনি যেভাবে মুখস্থ করতে পারেন। বুঝি না কি হয়েছে, কি হয়েছে বুঝি না, আবার রিপিট করেন। হ্যালো ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। এই তো এটা বললেন না যে যে ভিতরেরটা যত 10 থাকবে যদি হয়, আর বাইরেরটা 10 হলে তো সমান থাকবে, কিন্তু বাইরেরটা 11 হলে ছিঁড়ে যাবে। কিন্তু ভিতরেরটা যদি 11 হয় আর বাইরেরটা 10 থাকে তাহলে কি হবে? তাহলে ছিড়বে না। আমি আপনাকে বলি, কাছাকাছি আমি আপনাকে আসবে বলি না? আরো ভালো করে বোঝেন। ওই যে দড়ি টানাটানি খেলছেন কখনো? জি ভাইয়া। আপনি এক পাশে 4 জন আর এক পাশে 3 জন, কোন কোন পাশ জিতবে বলেন? ওই চারজনের পাশে। ওই 4 জনকে টেনে কি 3 জন নিতে পারবে? না। তাহলে আমার যদি ভেতরের পাশে 11 নিউটন বল থাকে আর বাইরের পাশে 10 নিউটন, তাহলে এটা তো ছিড়বে না, একেবারেই ছিড়বে না, মানে আরো শক্ত দড়ি, আরো শক্ত দড়ি, কেন্দ্রের দিকে চলে যাবে। কেন্দ্রের দিকেও যাবে না, ওটা ঘুরতে থাকবে। আমি একটা কথা বলি, ওইটা না, ও না না না, হ্যাঁ এটা আর সমবেগে ঘুরতে থাকবে না ওইভাবে, ও হয় কেন্দ্রের দিকে আসবে, নয়তো আপনার এরকম 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 যাবে। কিন্তু এটা কখনো হবে না, এটা হওয়াই যাবে না, কারণ এটা তো একটা নিউটনের 3rd ল ফলো করতেছে, তাই না? সমান সমান প্রতিক্রিয়া বল আছে দুইটারই, এই জন্য
কোনোভাবে এইগুলো সম্ভব না। বুঝতে পারছেন? না মানে একটা বেশি দিয়ে উদাহরণ দিলেন তো তাই। ওই যে ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে বলা যায় উদাহরণটা, কিন্তু ভিতরের দিকে আপনার বেশি হবে না, অবশ্যই যদি হয় তা বাইরের দিকে বেশি হবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। যদি আপনি আরো ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে চান, এইটা কেন্দ্রের দিকে আসা শুরু করবে, তখন আর এই মানে মানে বৃত্তাকার পথ হবে না, তখন ওই যে এরকম পথ হয়ে যাবে, এইরকম। বুঝছেন? পরাবৃত্তাকার। হ্যাঁ হ্যাঁ, ওই রকম হয়ে যাবে, মানে টোটাল বৃত্ত আর হবে না, কারণ হচ্ছে ভিতরের দিকে বেশি টান দিচ্ছে। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমার প্রথম গেল এটা। কেন্দ্রমুখী বল, যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে তার উপর কেন্দ্রমুখী বল কাজ করবে। ভালো করে বোঝেন। তাহলে কেন্দ্রমুখী বল কার উপর কাজ করে? যে কেন্দ্রমুখী বল কার উপর কাজ করে? যে বস্তুটা বৃত্তাকার পথে ঘোরে। এই যে এম নামের যে বস্তুটা, এম ভরের যে বস্তুটা, এই বস্তুর নাম ধরেন পিয়াল। ওকে, এই বস্তুটাকে পিয়ালকে ঘোরাচ্ছেন, এই পিয়ালের উপর যে বলটা কাজ করতেছে সেইটা হচ্ছে কেন্দ্রমুখী বল। বুঝতে পারছেন? তাহলে কেন্দ্রমুখী বল কার উপর কাজ করে? যে বৃত্তাকার পথে ঘোরে তার উপর কাজ করে। যাকেই ঘুরাবেন সেই তার উপর কাজ করবে। কোনটা? কেন্দ্রমুখী বল। ক্লিয়ার? কারণ তাকে ঘোরানোর জন্যই আমরা কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করি। অনেকে বলবেন যে ভাই কেন কেন এই যে পিয়াল নামের এই ছেলেটার উপর কেন কেন্দ্রমুখী বল কাজ করতেছে? কারণ এই বান্দাকে ঘোরানোর জন্যই তো আমি কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করতেছি। বুঝছেন? এই জন্যই আমার কেন্দ্রমুখী বলটা ডিপেন্ড করবে এই ছেলের উপর, মানে এর উপর নির্ভর করবে, বা বৃত্তাকার পথে ঘোরার সময় এর উপর বলটা কাজ করবে, যেটাই বলেন না কেন। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা জি ভাইয়া। ওকে, সবাই বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া, জি ভাইয়া বলেন। না বুঝতে পারছি। ওকে, তাহলে রেসপন্স করতে হবে যে ভাই হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এখন কেন্দ্র বিমুখী বল তাহলে কার উপর কাজ করে? কেন্দ্র বিমুখী বল যে বস্তুটা ঘুরবে তার উপর কাজ করবে না। ভালো করে দেখেন, যে বস্তুটা ঘুরবে, ওই যে পিয়াল ঘুরতেছিল, পিয়ালের উপর কি কাজ করতেছিল বলেন তো? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী মানে মুখী বলটা কাজ করতেছিল, ওকে, পিয়ালের উপর। বাট এই কেন্দ্র বিমুখীটা কি পিয়ালের উপর কাজ করবে? না না, এটা কাজ করবে যে ঘোরাচ্ছে, যে ঘোরাচ্ছে, ওকে, তার উপর। ওকে, একটা উদাহরণ ডাইরেক্ট এখান থেকে দিয়ে দেখি। পৃথিবীর উপর আর সূর্য, একটা পৃথিবী একটা সূর্য, বলুন তো কার উপর কোনটা কাজ করবে? কেন্দ্রমুখী বল। পৃথিবীর উপর কেন্দ্রমুখী, ইয়েস। আর হচ্ছে এই যে সূর্যের উপর কেন্দ্রবিমুখী। ওকে, কনসেপ্ট ক্লিয়ার সবার? জি ভাইয়া। জীবনে কোনোদিন বলবেন না। ওকে ওকে, এটা হচ্ছে আমার মানে নিজের একটাই যে আপনাকে আমি কনসেপ্ট ক্লিয়ার করাতে পারছি। সব স্যাররা এগুলো পারে না, কারণ তার কাছে সে বুঝতেছে। ধরেন আমি একটা নোট ক্রিয়েট করছি বা একটা স্লাইড মেক করতেছি, আমি বুঝতেছি, বাট তোমাদের কাছে কঠিন মনে হবে, তাহলে ওই স্লাইড মেক করার কোনো মানে হয় না। ঠিক আছে? ওই স্লাইড মেক করার কোনো মানে নাই। আপনি ম্যাক্সিমাম বুয়েট বা মেডিকেল বা বড় যে ইউনিভার্সিটিগুলো আছে এসব ভাইদের ক্লাস করে দেখবেন, তারা আপনাকে এইভাবে বুঝাবে না, তারা কনসেপ্টটাকে জটিল করার চেষ্টা করবে, কারণ তারা বেশি বোঝে। হ্যাঁ ভালো কথা, তারা বেশি বোঝে, কিন্তু আপনারা তো কম বোঝেন, তাই না? তাহলে জিনিসটা এইভাবে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করাতে হবে। যতটা কনসেপ্ট ক্লিয়ার হবে রেজাল্টটা তত বেশি ভালো হবে। ওকে, সামনের দিন ইভা এসে দেখে নে, একদম যা ধরবো সব পারবে। যদি বলি যে কিভাবে আসলো, ভাইয়া জানি না ভাইয়া, মুখস্থ করেছি, এই হচ্ছে ওর কাজ। ও কি শুধু মুখস্থ করে? ভাইয়া ও কিছু বুঝতে না পারলে আমার থেকে বুঝাই নাই। কিন্তু ওর আজ পর্যন্ত আমি কেন ধরে কোনোদিন উত্তর পাইনি। ও হ্যাঁ ভাইয়া ধরেন, যা ধরবেন পারবো, সব ঠাড়া মুখস্থ। ওকে, দেখো, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কেন্দ্র বিমুখী বল কিসের উপরে কাজ করতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে কে কার উপর কাজ করতেছে, ঠিক আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যেটা কেন্দ্রে থাকবে সেটার উপরেই বিমুখী কাজ হ্যাঁ, করবে, হ্যাঁ, মানে ওইটাই। উল্টা। হুম, অর্থাৎ যে কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করলো তার উপর কাজ করবে বিমুখী বলটা। যেমন আমি যদি এরকম চিন্তা করি, আমি আমার আঙুলে একটা সুতা বেঁধে, ঠিক আছে, আমি আমার আঙুলে একটা সুতা বেঁধে ঘুরাচ্ছি। এখন বলেন তো কোনটা কার উপর কি বল প্রয়োগ করতেছে, মানে কার উপর কি বল প্রয়োগ হচ্ছে? আঙুলের উপর কেন্দ্রবিমুখী আর আমার উপর কেন্দ্রবিমুখী। জি, সুন্দর হয়েছে। বেঁধে একটা কাগজে উঠেছে, যাই হোক এখানে লেখা আছে দেখে নিয়েন। এইবার এখানে এই যে এই চিত্রটা, এই চিত্রের ক্ষেত্রে
সূর্য পৃথিবীকে যে বলে নিজের দিকে টানে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, মানে পৃথিবীর উপর যেটা হচ্ছে সেটা কেন্দ্রমুখী বল। আর পৃথিবী সূর্যকে যে বলে নিজের দিকে টানছে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ভালো করে বুঝছেন কিছু? জি ভাইয়া। একটু ঘোলাঘোলা কি মনে হচ্ছে কারোর? না ভাইয়া, ওই একই কথাই তো। একটু সুন্দর করে মুখস্থ করবেন তাহলে হয়ে যাবে। দুইটা বলের মানই সে কেন্দ্রমুখী হোক বা কেন্দ্র বিমুখী হোক, যেই যার হোক না কেন, দুইটা বলের মানই এফসি ইকুয়াল টু এমভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা ঠুটস্থ রাখবেন। ওকে, কেন্দ্রমুখী বললেও একই সূত্র, কেন্দ্র বিমুখী বললেও একই সূত্র। কারণ কি? দুইটা সমান। ওকে, দুইটাই সমান, এই হচ্ছে কথা। মানে এফসি ইকুয়াল টু এফসি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র বিমুখী বল, দুইটা সমান। ওকে ভাইয়া আরেকবার একটু বুঝুন। ওকে, ঠিক আছে। এই যে বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল প্রয়োগ করতেছি না, এটা কি আমরা কি দ্বারা প্রকাশ করি? এফসি দ্বারা। জি ভাইয়া। সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এটা। আর কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করতেছে এটা কেন্দ্রমুখী বল। তাহলে এইটাকে আমরা কি দ্বারা কি বলি? সেন্ট্রিপেটাল ফোর্স, মানে এটাও এফসি। তাহলে এইটা আর এটা সমান না? নয়তো এই অরবিটে তো থাকবে না, অরবিট চেঞ্জ করবে না। আপনি যদি এইটা সম্পূর্ণ দেখতে চান তাহলে এই যে মুন ফেল মুভিটা কালকে দেখছিলাম, MOON, কেউ দেখছেন? মুন FALL, মুন ফেল, এই মুভিটা, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই একটা নাস্তিক জিনিস, ওখানে বলা হয়েছে যে চাঁদ সৃষ্টি করেছে হচ্ছে এলিয়েনরা, কিন্তু এটা তো না, এটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জাস্ট ওটা তো আমাদের দেখার দায়িত্ব না, আমাদের দেখার দায়িত্ব যে আমরা কি বুঝতে পারছি কিনা। ওইটার এই ছবিতে এইটা বলা হয়েছে যে আপনাদের এই যে চাঁদ আছে না, এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার এই জায়গায় চাঁদ আছে না, এই চাঁদটা আবার কাকে কেন্দ্র করে ঘুরতেছে? পৃথিবীকে। এখন আপনারা জানেন, আপনারা তো সমাজে পড়ে আসছেন, আপনাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় বই ছিল না, ওখানে পড়ে আসছিলেন যে জোয়ার ভাটা কেন হয়? জি ভাইয়া, ওই তো হ্যাঁ, তাহলে অমাবস্যা কিবা কিবা। হ্যাঁ, এখন ওই জোয়ার ভাটা এই কারণে হয় যখন ওই যে পৃথিবী সূর্য মানে পৃথিবীর কাছাকাছি চাঁদ আসে, তখন একটা আকর্ষণ বল বেড়ে যায়, এই জন্য পানিগুলো উপরে উঠে আসে। ঠিক আছে, এখন এই চাঁদ যদি পৃথিবীর আরো কাছে আসতে থাকে তাহলে কি হবে জানেন? পৃথিবীর যত পানি আছে পুরো পানিতে ভাসবে, পুরো পানিতে ভাসবে। ওই চাঁদ যে পাশে যাবে ওই পানি সহ নিয়ে যাবে, ঠান্ডা হবে পৃথিবী, পুরো ঠান্ডা বরফ হয়ে যাবে। এরকম পুরো মানে সেই পরিমাণে আমার ভালো লাগছে মুভিটা। যদি কেউ দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দিবানে, ড্রাইভ লিঙ্ক, তোমরা ডাউনলোড করে নিবা। জি ভাইয়া দিয়েন। না বলবে না পোলাপান, না বলবে না, ফ্রি জিনিস কোনোদিন না বলবে না। কত ঘন্টার মুভি এটা ভাইয়া, আগে এটা বলেন। 2.5 আওয়ার্স মনে হয়, বা 3 ঘন্টা। আমার লাগতো না ভাইয়া। সমস্যা নাই, দিয়েন। এগুলা আপনারা এগুলোর আমার কেন আপনাদের বলি যে আইকিউ লেভেল হচ্ছে আমাদের 1000%, আমারটা হিসেব করবেন। আমি শত হাজার, আমার মিনিমাম 1000 বা 2000 প্লাস হচ্ছে মুভি দেখা। ওকে, এরকম মুভি দেখা আছে, এই জন্য আমার আইকিউ লেভেল এত। ভাইয়া আপনার মাথা ব্যথা করে না? না না, কেন মাথা ব্যথা করবে? যদি তাই হতো তাহলে তো হয়ে যেত। ডিভাইসের দিকে তাকায় থাকলে আমার মাথা ব্যথা করে। এটা তো আপনাদের নিজেদের ব্যাপার, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, এটা নিয়ে আমরা বেশি দূর না যাই। ওকে, তাহলে এই চিত্রটা বুঝতে পারছেন, এই 3 লাইনও বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এবার বুঝতে পারছেন যে এফসি সমান সমান আমি এফসি লিখতে পারি কেন? একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, দুইটাই সেম। ভাই একটা কোণে মাইনাস হবে না? না না না, মাইনাস হবে না, দুইটা সমান না। সমান না হলে তো সমান, কিন্তু বিপরীত বললেন। ঠিক আছে, আপনি এইটা দিয়ে মুখস্থ করতে পারবেন, এফসি ড্যাশ ইকুয়াল টু এফসি, এইটা বলতে পারেন। তাহলে মানে একটা জিনিস আরেকটা জিনিসের আলাদা, মানে এইটারও যদি 10 হয় এইটারও 10, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে এখানে বিপরীত মানে কি বোঝায়? কোন এসে বিপরীতমুখী আমি পাচ্ছি না বুঝি। ওই তো তিনটা লাইনের 3 নম্বরে। 3টা লাইনের কেন্দ্রমুখী বল কাজ করবে না। আরে ওখানে নেই যে কেন্দ্রমুখী বল ফর্মুলার উপরে এখানে ও হ্যাঁ, দুই বলের মান। জি ভাইয়া, দুইটি বলের মান সমান কিন্তু বিপরীতমুখী, বিপরীত। ওকে, বিপরীত আর বিপ্রতীপ মনে আছে? জি ও ভাইয়া। আচ্ছা বুঝলাম। একটা এক্স, এটার বিপরীত কি বলেন তো? 1/x 1/x বা এক্স ইনভার্স। আর যদি আপনি বলেন যে বিপ্রতীপ, তখন এক্স এর বিপ্রতীপ হচ্ছে -x।
ক্লিয়ার? না, ও আমি উল্টো বললাম ভাইয়া নাকি? আপনি ভুল করতেছেন। ও উল্টো। ওকে ওকে ওকে, এখানে হচ্ছে বিপ্রতীপ মানে হচ্ছে আমার এইটা, আর বিপরীত মানে হচ্ছে উপরেরটা। এইটা। ওকে, যাই হোক, এখন বিপরীত বলেছে, বাট এখানে আমি সূত্রে তো কোনো জায়গায় মাইনাস পাচ্ছি না, সুতরাং ওইদিকে আমাদের না যাওয়া এটা বেটার হচ্ছে। ওকে, যেটা আমাদের বলি নাই ওইটা নিয়ে বেশি রিসার্চ করতে গেলে দেখা গেল যে আমরা বুঝতেছি সেটা আমরা বুঝতে পারবো না। ভাইয়া বিপরীতের বদলে বোধহয় বিপ্রতীপ হবে। কিন্তু আপনি একটু সমান চেক কিন্তু করেন। হচ্ছে বিপরীত। ওকে, এটা আমি একটু চেক করে তোমাদেরকে জানাবো যেখানে বিপরীত হয় না কেন বিপ্রতীপ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নিচের দিকে যাই। আপনাদের ক্লাস নেবো আর 11 মিনিট, কারণ একটা লেকচারের একটা মেনটেন করতেছি তো, বেশি বড় হলে আবার পোলাপান দেখতে চায় না ভিডিও। ওকে, ফর্মুলা কেন্দ্রমুখী বল এফসি সূত্র হচ্ছে এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইবার যদি আমি এটাকে কৌণিকে নিয়ে যাই, ওকে, এই দেখেন কৌণিকে নিয়ে গেলেও কিন্তু এম এর জায়গায় আমি এম এই ব্যবহার করব। গতদিন আমাকে একজন প্রশ্ন করছিলেন। কিন্তু ভাইয়া আই আসলো হুম। থেকে আর এম এর বদলে তো হ্যাঁ। আই হবে না। হ্যাঁ, এইটা আর ওইটা জিনিস আলাদা। আমরা ভরটাকে অবশ্যই কনস্ট্যান্ট রাখবো এইসব ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা ভর নিয়ে টানাটানি করব না। ওকে, ভর নিয়ে কোনোভাবেই টানাটানি করব না। এই হচ্ছে, দিয়ে দিবে না, বুঝি না। ভর দিয়ে দিবে না কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ভর তো দিয়ে দিবে, উল্লেখ তো অবশ্যই করে দিবে, ভর তো কনস্ট্যান্ট। কিন্তু ভাইয়া আর আসলো কোত্থেকে? আর তো নিচে ছিল। আর ঠিক আছে পুরো কেটে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, এখানে আপনি সূত্র যদি প্রতিপাদন করে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ও আচ্ছা, লাগবে না, থাক। ঠিক আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে ভির পরিবর্তন আমার লিখতে পারি। কেটে গেছে। হ্যাঁ, এই আর এই আর কেটে গেল, তাহলে এখানে কিন্তু স্কোয়ার থাকতো, ভালো করে বোঝেন কিন্তু এখানে ওমেগার উপরেও স্কোয়ার হতো, হোল স্কোয়ার রয়েছে কিন্তু, তাহলে এখানে এই স্কোয়ার যদি কেটে দিই তাহলে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে আপনি একটা জিনিস দেখেন এই আর যদি কাটেন তাহলে একটা আর থেকে যায়, সেই হচ্ছে একটা আর। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি ঠাড়া মুখস্থ করবেন বোন, কোন জায়গা থেকে আমার আসলো? না, আমার একটা প্রশ্ন ছিল কি, ভি স্কোয়ারের বদলে তো আপনি ওমেগা আর হোল স্কোয়ার লিখছেন, তাই না? হুম, কিন্তু ভির তো ওমেগা, মানে আমরা তো রৈখিক আর কৌণিকে ভির বদলে ওমেগা ইউজ করি। এখানে- আরটা আসলে কোত্থেকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে পরের লেকচার পর্যন্ত যাইতে দেন আমাকে। একটা জিনিসের সাথে আরেকটা মানে কনসেপ্ট হচ্ছে একটার সাথে আরেকটা একদম মিল রেখে করছি, পরের লেকচারে না যাওয়া পর্যন্ত আপনার মাথায় ঢুকবে না। জি বলেন। ও আমরা হচ্ছে ওই যে উপরের ওখানে সূত্রে একটা জায়গায় দেখছি ভি ইকুয়াল ওমেগা আর আরেকটা দেখছি ভি ইকুয়াল ওমেগা আর, তাহলে এখন কোনটা হ্যাঁ, ইউজ ওইটার করব? বুঝি নাই, আরেকবার বলেন। মানে ওরা হচ্ছে একটা মানে একটা জায়গায় দেখছি যে ভি ইকুয়াল ওকে, হচ্ছে ওকে, ওকে, ওমেগা ওকে, ছিল ওকে। আর এটা হচ্ছে ওমেগা আর। ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ছিল, এইটা হচ্ছে রৈখিক, এটা হচ্ছে কৌণিক, প্রকাশ করতেছি প্রকাশ। আর যদি আমি বেগ নির্ণয় সূত্রটা বলি, সূত্র তখন হচ্ছে ওমেগা আর। ক্লিয়ার? কিন্তু কখন কোনটা ইউজ করব? এর তো কোনো ইউজই নাই, কোনোদিন আসবেও না কোনোদিন আসেও না, এই জাস্ট একটা চলরাশি হিসেবে মনে রাখবেন, বুঝছেন? এটা এখানে ইউজ করলেন। এখানে মান বসালাম আমি, আপনি ভি সমান সমান ওমেগা বসাতে পারবেন, হ্যাঁ পারবেন, কিছু কিছু জায়গায় পারবেন, কিন্তু আপনি তো এইটা মুখস্থ রাখবেন, এইটা মুখস্থ রাখবেন যে কিভাবে আসছে, এইটা বিজ্ঞানীরা প্রমাণ করছে, এখানে ভির জায়গায় ওমেগা আর দিয়ে প্রমাণ করছে বলে আমিও আপনাকে এটাই শেখাচ্ছি। এখন যদি আমি বিজ্ঞানী হতাম তাহলে হয়তো অন্য কিছু আবিষ্কার করতাম, বুঝতে পারছেন? কেন একটা জি ভাই, বিজ্ঞানী বুঝছি। এ প্লাস বি হোল স্কোয়ার বানালো? কেন বিজ্ঞানী কি এ প্লাস বি 100 লিখতে পারতো না? কেন লেখার কালি কি ছিল না, কালি পড়ে গেছিল যে 2 লিখলো কেন এখানে 2 কেন, ওয়াই? এটা দিয়ে মাথায় আসেনি কখনো? জিনিসটা হচ্ছে ওইরকম ছোট যে, থেকে বড় হয়ে যাবে তাই। কেন তাহলে 1 দিয়ে শুরু করিনি কেন? এ প্লাস বি 1, ওয়ান মানে তো ওটাই, ওটা তো এটাই এ থাকবে। প্লাস বি হচ্ছে আপনার আপনি যেটা বলছেন ঠিক আছে, তারপরে হচ্ছে 17 দিতে পারবেন না, 17 দিতে পারবেন না কখনো, আপনি ওই ওই তো বেজোড় সংখ্যা পর্যন্ত ওই যে 3 পর্যন্ত দিতে পারবেন, 6, তারপর 7, কোনোদিন দেখছেন যে হচ্ছে 7 দিছে? কোনোদিন দেয়নি। এরকম যে ওরা ও সূত্রটা এইভাবেই প্রতিপাদন করছে, এই জন্য আপনাদেরকে আমি এইভাবেই শেখাচ্ছি, সূত্রটা আর আমি বানাই নাই, বুঝছেন? এটা হচ্ছে কথা। জি ভাইয়া। ওকে, এইবার আসি কেন্দ্রমুখী বলটা মেনে নেন যে ওরা বানাইছে, এখন আমাদের কিছু হাত নাই এখানে, ওরা এই মানটাই বসাইছে, কিছু করার নাই। ওকে, এখন কেন্দ্রমুখী ত্বরণ,
এটা হচ্ছে এ সি দ্বারা, সি দ্বারা ওই যে সার্কেলের সেন্টার বোঝাচ্ছে। ওকে, সেন্টার, বুঝছেন? ওকে, কেন্দ্রমুখী জি ভাইয়া। ত্বরণ, কেন্দ্রের দিকে যে ত্বরণটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে ওইটা হচ্ছে জাস্ট একই সূত্র, জাস্ট এখানে এম ছিল, এখানে এম থাকবে না, এই যে এম রাখবেন না, একই সূত্র, এখানে এমটা কেটে দিবেন, হয়ে গেল ওমেগা স্কয়ার। বুঝতে পারছেন সবাই? জি আপনি ভাইয়া। এই অংশটা মুখস্থ রাখবেন, এই অংশটা আর লাস্টের এই অংশটা, মাঝখানের এটা লাগবে না, এর ক্ষেত্রেও এই অংশটা, এটা লাগবে না, এই অংশটা। ক্লিয়ার? আবার আপনি না, দরকার নেই ভাই, অত বেশি দরকার নেই, আপনি এই তিনটাই মনে রাখবেন। হঠাৎ করে যদি কোনোদিন একটা এইটা লেগে যায়, তখন আপনি বলবেন যে না ভাইয়া তো বলিনি, আমি কি করব, তখন তো সমস্যা। ওকে, দেখেন এবার আইডেন্টিটি। আইডেন্টিটি আপনার অবশ্যই মুখস্থ করা লাগবে, ঠিক আছে? মানে পরিচয়। যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তার ভর কি? এম, ছোটদের এম। যে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে সে বস্তুর রৈখিক বেগের মান, এই যে রৈখিক বেগ ভি, সেম টু সেম যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে সে বস্তুর কৌণিক বেগের মান, সেটা হচ্ছে ওমেগা। ভাইয়া প্রশ্নে কি উল্লেখ করে দিবে রৈখিক বেগ কৌণিক বেগ? অবশ্যই, অবশ্যই করে দেবে। আর যদি নাও করে আপনি, ঠিক আছে, যদি করলো না কি করে বুঝবেন বলেন তো, দেখি কার মাথায় বুদ্ধি আছে? রৈখিকটা ইউজ করব। না 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 না, এরকম ইউজ করবো না, দেখি কার মাথায় বুদ্ধি আছে, কার মাথায়, তাকে আমি আজকে হচ্ছে 2 টাকা দিব, জান। যে আমি কোথায় ভি ইউজ করব, মানে একটা মান দেওয়া আছে, আমি কি করে বুঝবো যে ওইটা ভি নাকি ওমেগা? হাই রে গাদির দল, একক দেখলেই তো বুঝতে পারবো। ওমেগা যখন লিখবো তখন রেডিয়ান ও লিখবো না? হ্যাঁ, রেডিয়ান দিবে তখন। হ্যাঁ, এইটাই তো আপনার ওখানে রেডিয়ান, পুরো হিসাবটাই ক্যালকুলেটরের মুডটাও নিয়ে চলে যাবে রেডিয়ানে, এটা কি জানেন আপনারা? এইটা শর্টকাটটা মনে রাখেন, যখন ওমেগা ব্যবহার করবেন সূত্রে, তখন ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে নেবেন, নয়তো আপনার উত্তর পুরো অ্যান্সার ভুল আসবে। এটা কিভাবে নিব? সেটা আপনার আপনি ক্যালকুলেটরের উপর। ক্যালকুলেশন হ্যাক্সে দিয়ে হ্যাঁ দিবেন, হ্যাঁ অবশ্যই, দেখে দিবেন। হ্যাঁ অবশ্যই, ওখানে আমি তো এখনো যাইনি ওই পর্যন্ত, আমি খুব খাটে ফল দিই। ওখানে হচ্ছে আমি শিখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, গেল। আর হচ্ছে ঠিক আছে, গতিপথের ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, গতিপথের ব্যাসার্ধ মানে কি? এই যে এটা। ওকে, যে সমীকরণে ওমেগা থাকবে, এই যে লিখে দিচ্ছি দেখেছো, যে সমীকরণে ওমেগা থাকবে সেই সমীকরণের মান রেডিয়ান এককে বসাবো, মানে ক্যালকুলেটরে অবশ্যই রেডিয়ান মোডে নিব, ঠিক আছে? গেল। দেখি নতুন লেকচার কোন জায়গা থেকে শুরু হচ্ছে। এই যে না, এখানে প্র্যাকটিস টাইমটা আমি একটু দেখাই দিই। ওকে, 4 মিনিট সময় আছে, আমি একটু দেখাই দিই প্র্যাকটিসটা। ওকে, উদাহরণ 1, 50 কেজি ভরের একজন সাইকেল চালক, এম এর মান কত বলো? 50 কেজি। এম এর মান কত? 50 কেজি। দূর কি লিখতেছি, এটা 50 কেজি। ওকে, সাইকেল চালক এত এমএস বেগে, এইবার বলো এটা কিসের মান দেওয়া আছে? ভি এর মান। হবে, ভি। হ্যাঁ, এর মান এই যে এমএস ইনভার্স 1, যদি এরকম থাকতো যে আর এ ডি পার তাহলে সেকেন্ড, হচ্ছে ওমেগা। হ্যাঁ কৌণিক হতো। হ্যাঁ এইটাই। তাহলে আমরা বুঝতে পারলাম এম এর মান হচ্ছে 50, ভি এর মান হচ্ছে 10। সাইকেল চালিয়ে যাচ্ছেন, ভালো কথা। 3 মিটার ব্যাসার্ধের, আর এর মান কত? 3। আর এর মান 3। ঠিক আছে, যদি এখানে ব্যাস বলতো তাহলে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে নিতাম। ভাগ দিতাম। ওকে, যেহেতু বলিনি তাহলে আমরা কাহিনী করব না, ঠিক আছে? গেল সব। ওকে, তাহলে আমার এম এর মান কত? 50, ভির মান কত? 10। এখানে ছোট বি বা বড় বি যেটাই দেন না কেন কোনো ব্যাপার না। আর এর মান কত? 3 মিটার। ওকে, আমরা জানি বৃত্তাকার পথে যে ঘোরে তার উপর কেন্দ্রমুখী বল কাজ করে, দেখছেন একটা জিনিস। এবার ওকে ওকে, আরেকটা জিনিস দেখেন, পুরো প্রশ্ন শেষ করে নি। এত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, তিনি সাইকেল নিয়ে ঘুরতে চাইলে তার উপর কার্যরত বল, ভালো করে বোঝেন কি নির্ণয় করতে বলেছে, কেন্দ্রমুখী নাকি কেন্দ্র বিমুখী। সূত্র কিন্তু একই, কেন্দ্রমুখী বল। সূত্র কিন্তু একই। কে ঘুরতেছে বলেন তো? তাহলে আগে বুঝতে হবে কেন্দ্রমুখী কার উপর কাজ সাইকেল করে। চালক। ওকে, এই যে বৃত্তাকার পথে, এখানে বৃত্ত, এই বরাবর সাইকেল চালক এখানে আছে, তাহলে কে ঘুরতেছে? সাইকেল চালক ঘুরতেছে না, আমি একটু আগে শিখাই আসলাম। যা যে ঘুরতেছে তার উপরে কাজ করে কেন্দ্রমুখী বল। এই জন্য এই দেখুন এইটা গতে আসে, ঠিক আছে? এখন অবশ্যই কিন্তু কেন্দ্রমুখী বল উল্লেখ করে দিতে হয়েছে, নয়তো কিন্তু অবশ্যই কেটে দিবে। বুঝতে পারছেন? দুইটা সূত্র কিন্তু সেম, কেন্দ্রমুখী সেমই আসবে, কিন্তু সেম আসবে, সবকিছু সেম আসবে, শুধু স্যাররা আপনার এইটাই দেখবে।
আর আপনি এখানেই ভুল করবেন, আর আমি আপনাকে ওইটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে? সুতরাং এখানে কোনোভাবেই ভুল করবেন না, ঠিক আছে? যখন আমি আপনার বইটা হাতে পাবেন, আমার বইটা, তখন অবশ্যই এইসব জায়গাগুলো রেড ডট দিয়ে বা এরকম করে রাখবেন। ওকে, এরকম করে রাখবেন, এরকম করে অবশ্যই বইতে দাগাবেন। আমি চাই আমার বইটা যেন দাগা মানে কোনো জায়গা বাদ না থাকে। এই যে এত এত জায়গা রয়েছে না, এত 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 এত, তো আপনি ধরেন আর একটা উদাহরণ পাইছেন, কোনো বইয়ের কোনো একটা জায়গায় এই জায়গায় লিখে দেবেন, ছোট্ট ছোট্ট করে এরকম লিখে দেবেন, ছোট্ট করে, ঠিক আছে? ভাইয়া হিজিবিজি লাগবে না পরে? লাগুক, কোনো সমস্যা নেই তো, ইজিবিজি লাগুক। কালার দিয়ে দিলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এইবার এইটা আপনি আমাকে আবার ছবি তুলে পাঠাবেন যে ভাইয়া এই দেখেন, আমি একটা আপনার উদাহরণ এই দুইটা দিছিলেন, আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, আমি পরের বার এডিশনের, এই বছরের তো আমি এডিশন দিয়ে দিচ্ছি এটা, পরের এডিশনে আমি আপনার ওইটা অ্যাড করে দিব, ঠিক আছে? আর পাশে আপনার নামটাও লিখে দিব যে হচ্ছে এটা অ্যাড করেছে ইনি। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, ওকে, এইবার তো সাম্মি একদম রেডি, যে বইতে পিয়ালবার বইতে নাম দিয়ে লিখাতে হবেই হবে, একদম ছিঁড়ে ফেলবো বই। ওকে, তাহলে আমারও উপকার হবে, আপনি যে উপকারটা করতেছেন, এই যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি উপকার করলেন, যদি কোনোদিন পরীক্ষায় আসে আর কেউ যদি ওইটা পারে, ওর পিছনে কিন্তু আপনার হাত থাকলো, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। মানে আপনি না জেনে একজনকে উপকার করে দিচ্ছেন, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে আপনি উপকার করতেছেন। আর আপনার নাম দিয়ে কি কেউ আপনার নাম্বার বের করে হচ্ছে আপনাকে নক দিবে? কোনো সমস্যা আছে এটাই? না। তাই বলে আইডির নাম দিয়েন না যেন, যে ওই যে এলেক্স সবুজ বা হচ্ছে কি যেন ওই যে অচেনা মানুষ, এইগুলো আমার যে কি খারাপ লাগে রে ভাই। যাই হোক, ওকে, তাহলে আমার অ্যান্সার এই যে এম এর মান বসালাম, ভি এর মান বসালাম, আর এর মান বসালাম, দিলাম। বলুন তো কেন আমি হচ্ছে এন বসালাম? এটা তো বল। বল, বল তো বল, সে যে ধরনের বলই হোক। ওকে, পরের প্রশ্নটা দেখেন, পারবেন আপনারা? না দেখে উত্তর বলেন। ভাইয়া এখানে তো ওই যে প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। প্রতি মিনিটে, তাহলে এটা কি মনে আছে আপনারা গতিবিদ্যা অধ্যায় করেছেন 3rd চ্যাপ্টারে, প্রতি মিনিটের এইটা? 30 × 60। তাহলে ওমেগা নির্ণয় করবেন কিভাবে বলেন তো? এখানে কিন্তু অবশ্যই ওমেগা, এই যে প্রতি মিনিটে এতবার ঘোরানো হচ্ছে, এইটা দ্বারা কিন্তু ওমেগাকে নির্দেশ করছে। এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ওমেগা সমান সমান কি 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে মান বসান, 2 ইন্টু পাই ইন্টু এন এর মান কি পাক সংখ্যা, কতবার? এন 30 বার। টি কত? প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। অবশ্যই 1 মিনিট দিয়ে না জন্য সেকেন্ড। তাহলে এবার কাটেন, তাহলে কত হয়? ভাইয়া এটা একটু বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেন। ওকে, এই 3 নাম্বার চ্যাপ্টার করছেন গতিবিদ্যা? জি ভাইয়া। ওখানে অনেক, ভাইয়া এই অধ্যায়ে তো সূত্র আছে প্রথমে। সে তো অবশ্যই। এখন আপনাকে ওমেগা সূত্র মনে আছে? ঠিক আছে, আমি ওটা না, প্রথম কথা হচ্ছে আপনি যেখানেই পাবেন বেজে বৃত্তাকার পথে পার মিনিটে এতবার ঘোরাচ্ছে বা 10 মিনিটে এতবার ঘোরাচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এটাকে ওমেগা বলা হয়েছে, এটা ওমেগার মান। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। বৃত্তাকার পথে, ধরো আমি সাপোজ বললাম বৃত্তাকার পথে হচ্ছে প্রতি 10 মিনিটে 120 বার ঘুরতেছে, একই কথা কিন্তু, মানে এই লাইনটা ঠুটস্থ রাখবেন, এইটা দ্বারা ওমেগাকে নির্দেশ করা হয়, বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন, তাহলে ওমেগা নির্দেশ করা হয়। ওমেগা সূত্র কি বলেন তো? ওমেগা 2-3টা সূত্র ছিল, তার মধ্যে একটা সূত্র ছিল এরকম যে 2 পাই এন ডিভাইডেড বাই টি। এখন মান বসান। ওকে, এই হ্যাঁ ভাইয়া, সমান সমান হয়ে আবার ছিল 2 পাই এফ। হ্যাঁ ওইটা। এবার দেখেন, তাহলে এই এন দ্বারা কি বোঝানো হয়? পাক সংখ্যা, পাক সংখ্যা। খোঁজে বলা দেখছেন, আমার কিন্তু এইগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। আমি চাচ্ছি আপনাদের এইভাবে মুখস্থ হোক, পরীক্ষার আগের দিন যেন খুঁজে বের করতে হয় না, আল্লাহ এন দ্বারা কি বোঝাচ্ছে, টি দ্বারা কি বোঝাচ্ছে, বড় হাতের টি মানে তাপমাত্রা, মনে হয় তাপমাত্রা দিই। হাই রে পাগলের দল। ওকে, তাহলে দেখেন, তাহলে মান বসান 2 পাই তো 2 পাই, বা আপনি 2 পাই 2 × 3.1416 দেন, কোনো সমস্যা নেই, আপনি ক্যালকুলেটর হিসেব করলে এইভাবে আসবে। ওকে, বা ইন্টু এন এর মান কত দেবো বলেন? 30। আর টির মান কত? সময়, প্রতি মিনিটে বলেছে 60। যদি 10 মিনিটে বলতো তাহলে 10 × 60 দিতাম, বুঝলাম? তাহলে এখন যেহেতু 10 মিনিট বলে নিয়ে প্রতি মিনিটে, তাহলে 60। এখন এটা কাটেন, কত হয়? 2, সরি কি কাটতেছি, 1/16 হচ্ছে পাই হবেন মনে হয়, হ্যাঁ পাই হবে। দেখেন কিভাবে, উপরে 30 একটা 30, নিচে 30 দিয়ে, এইটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন, দেখেন কিভাবে করে দিচ্ছি। হচ্ছে আপনি যদি 30 দিয়ে 60টা কাটেন কত হয়? 2। তাহলে এই দুইরে কাটলে কত হয়? যা আছে তাই, 2 × 2। তাহলে একের সাথে 1 গুণ করে যদি আমি এরকম থাকতেছে 1 × পাই × 1, কত হয় বলেন তো?
3.1416 আরে আপনি ওইদিকে যাবেন না তো, আপনি মান বসানোর দরকার আছে। শুধু পাই লিখে দিব। হ্যাঁ আপনি ক্যালকুলেশন তো করবেন ক্যালকুলেটারে। পায়ের মান কত বড় বলেন তো? ওই 3.1416 এটাই কি? না আরো আছে তো। ওই তো 22/7 যাই হোক কি উত্তর। এবার দেখেন, এইবার আপনি ওমেগা বের করলেন, এম এর মান দেখেন কেজি গ্রামে দেওয়া আছে, অবশ্যই কেজিতে নিতে হবে, অবশ্যই কেজিতে নিতে হবে। কারণ কি বলেন তো? এসআই এককে নিব সবগুলাই। অবশ্যই এসআই এককে নিতে হবে, সবকিছু এসআই একক নিতে হবে অবশ্যই। এই জন্য এইটুকু পড়াই আমি শেষ করে তাহলে দিচ্ছি। তো আর এর মানও মিটারে নিব। তা মিটারে নিব তো, ওই যে 100 দিয়ে ভাগ করে দিছি, এই জন্য তো মিটারে। সবার কি ওই লেকচারটা মনে আছে আমাদের হ্যাক্সের যে এমসিকিউ হ্যাক্সের যে লেকচারটা নিয়েছিলাম আমি? এটা কিন্তু জি ভাইয়া। মুখস্থ রাখবেন অবশ্যই। আর হ্যাঁ আরেকটা কথা, এই যে হ্যাক্সের যেগুলো নিয়েছিলাম না, এইগুলো কিন্তু বই আকারে দিব, ঠিক আছে? মানে আপনাদেরকে ফ্রিতে একেবারে বই আকারে জি দিব, ভাইয়া, এটা আপনারা প্রিন্ট করে পাবলিশ নেবেন, করে সবগুলো নিব। আপনারা কিনে নিতে হবে না, এটা ফ্রি দিচ্ছি। এত টাকা পায়েন কোনতে? এই টাকা কি গাছে ধরে? হ্যাঁ, অত টাকার দরকার নেই আমার। দেখছি ফেসবুকে। যাই হোক, এবার দেখেন, এইবার আমি একটা কথা লিখে আসছিলাম যে ওমেগার মান যাই বের করবেন না কেন অবশ্যই রেডিয়াস মানে রেডিয়ান এককে, তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, বুঝছেন? জি ভাইয়া। আরটা মিটারে নেব, তাহলে 100 ভাগ করে দিলাম। এবার আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি, যেখানে ওমেগা আছে, ওমেগা রিলেটেড সূত্র, ওই যে মনে আছে, এই যে এটা। এইবার বুঝতেছেন যে কেন আমি এখানে আই ব্যবহার করতেছি না, বা হচ্ছে ওই যে আপনি যেটা চাচ্ছেন যে ওইটা ব্যবহার করতেছি না। কৌণিক আই। এই জন্য এখানে তো কৌণিক ভর দেওয়া নাই। সবসময় প্রশ্নে আপনার কি ভর দেওয়া আছে এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আর সবসময় 99% ক্ষেত্রে দেখবেন যে আপনি 99% ক্ষেত্রে দেখবেন যে আপনার হচ্ছে রৈখিক ভরটা দেওয়া আছে। ওকে, এই যে এম এর মান দেওয়া আছে না, এত কেজি, এই যে মানটা বসালাম এত এম এর মান। ওমেগা স্কোয়ারের মান, ওমেগার মান পাইছি পাই স্কোয়ার, তাহলে পাইছি পাই স্কোয়ার করে দিলাম। তারপর কি আর স্কোয়ার, এই যে যা আছে, সরি আর তার। এবার ক্যালকুলেটার ডাইরেক্ট মেরে দেন, তা সে তাই। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর অবশ্যই বলেন তো ক্যালকুলেটরটা কোন মুডে নেব? এটা যখন করবেন, আমি 22/7 বলছিলাম। হ্যাঁ এই যে ক্যালকুলেশনটা করবেন, এটা অবশ্যই আপনার ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে হবে। রেডিয়ান মুডে। কারণটা কি বলেন তো? আপনি ওমেগার এই সূত্রের মধ্যে ওমেগা আছে, মানে ওমেগার মানটা বসাচ্ছেন, অবশ্যই আপনাকে রেডিয়ান মুডে নিতে হবে। আর তখন কিন্তু 3.1416 এটা ব্যবহার করতে পারবেন না। আপনার ক্যালকুলেটর একটা পাই আছে না, একটা চিহ্ন আছে না, ওই দেখেন অ্যান্সার হচ্ছে ওই যে অ্যান্সারের পাশে দেখছেন, ওইটা ব্যবহার করতে হবে। না 10⁻x এর উপরে ওটা। হ্যাঁ ওইটা যেটাই থাকুক না কেন ওইটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে কথা। তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্ত। কালকে ইনশাল্লাহ আমরা এইটুকুর পড়া ধরে তারপরে হচ্ছে সামনের দিকে আগে যাব। কনসেপ্ট ক্লিয়ার সবাই? আজকে ক্লাস জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।